এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। ক্লাস শেষে প্রভা ভার্সিটির ক্যান্টিনে বসে আছে। আজ নির্ভীক এখনো ভার্সিটিতে আসেনি। আসবে কিনা প্রভা সেটাও জানা নেই। নির্ভয়কেও আজকে দেখতে পায়নি। নির্ভীকের অন্য বন্ধুদের দেখেছিল, কিন্তু ওদেরকে নির্ভীকের ব্যাপারে জিজ্ঞেস করতে মন চায়নি প্রভার। তাই এখন চুপচাপ মন খারাপ করে বসে আছে। কত কিছু ভেবে আজকে ভার্সিটিতে ভেবেছিল আজ তো নির্ভীক ওর সাথে কথা বলবে, কিন্তু নির্ভীক তো আজকেও ভার্সিটিতে আসলোই না। কেমন আছো প্রভা? হঠাৎ কারো কণ্ঠ পেয়ে প্রভার ধ্যান ভাঙলো। গলাটা পরিচিত লাগলো, ঠিক চিনতে পারলো না প্রভা। পেছন ফিরে তাকাতে কয়েকটা অপরিচিত মুখ দেখতে পেল প্রভা। কাউকেই চেনে বলে প্রভার মনে পড়লো না। প্রভা সন্ধি গলায় প্রশ্ন করল, আমাকে বললেন? ওদের মধ্যে থেকে একটা ছেলে হাসতে হাসতে এগিয়ে এসে প্রভার মুখোমুখি চেয়ারটায় বসলো। ছেলেটাকে বসতে দেখে প্রভা উঠে দাঁড়িয়ে ঝাঁঝালো গলায় বলল, পৃথিবীতে অসভ্যের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে, সেটা আপনাকে দেখেই নিশ্চিত হলাম। বলা নেই কওয়া নেই, হুট করে এসে যে বসে পড়লেন। একবারও তো আমার থেকে শুনতে চাইলেন না যে আমি আপনাকে পারমিশন দেব নাকি দেব না। আহা, রাগ করছো কেন জান? তোমার সাথে বসার জন্য আমার অনুমতি নেওয়া লাগবে কেন? ছেলেটার মুখ থেকে জান। ডাক্তার শুনে প্রভার কাল রাতের ছেলেটার কথা মনে পড়ল। এই ছেলেটা কালকের ছেলেটা কিনা সেটা প্রভা নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করল, আপনি কি কাল রাতের সেই ইডিয়েটটা? ইস, তোমার মুখ থেকে গালি শুনতেও ভালো লাগে। আর তুমি আমাকে এত তাড়াতাড়ি চিনে গেলে। তার মানে কাল রাতে তুমি অনেক মনোযোগ দিয়েই আমার সাথে কথা বলছিলে, তাই না? না হলে এত তাড়াতাড়ি কিভাবে চিনতে পারলে বলো? রুবেলের কথা শুনে প্রভা হালকা হেসে বলল, কুকুরের লেজ যে কোনোদিন সোজা হয় না, সেটা আজকে একেবারে চোখের সামনে প্রমাণ পেলাম। কথাটা বলে প্রভা সেখান থেকে চলে যেতে নিলে দুটো ছেলে প্রভার সামনে গিয়ে দাঁড়ায়। কি হলো, পথ আটকে দাঁড়ালেন কেন? সামনে থেকে সরে যান। প্রভার কথা শুনে ছেলেগুলোর মাঝে তেমন বিশেষ কোনো হেলদোল দেখা গেল না, বরং তারা জোরে জোরে হাসতে লাগলো। পেছন থেকে রুবেল বলে উঠল, আমি না চাইলে তুমি এখান থেকে এক পাও এগোতে পারবে না। তাই বলছিলাম এত কথা না বলে চুপচাপ আমি যেগুলো বলছি সেগুলো শোনো। প্রভা রুবেলের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, ঠিক আছে বল, তোকে 2 মিনিট সময় দিলাম। দেখো প্রভা, তোমাকে আমার ভালো লেগেছে। এখন তুমি বলো, তুমি কি আমার সাথে প্রেম করতে চাও, নাকি ডিরেক্ট বিয়ে করে বাসর রাত থেকেই প্রেম করা শুরু করবে? প্রভা হাত ঘড়িতে সময় দেখে নিয়ে রুবেলের দিকে তাকিয়ে বলল, তোর হাতে এখনো 1 মিনিট 10 সেকেন্ড আছে। কিছু বলার থাকলে বল, এরপর আর সুযোগ পাবি না। তাই নাকি? তাহলে শোনো, আমি যদি চাই তাহলে আজকেই তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে পারি, কিন্তু আমি সেটা করব না। কি বলো তো? আমি জানি যে মেয়েদের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে, তাই আমি তোমার সেই স্বপ্নগুলো ভাঙতে চাইছি না। তাই ভালোই বলছি, রাজি হয়ে যাও। না হলে? কি করবি না হলে? বেশি কিছু করব না। তুমি যদি রাজি হয়ে যাও তাহলে তোমাকে আগে গার্লফ্রেন্ড বানাবো, আর তারপর বউ বানাবো। আর যদি রাজি না হও তাহলে তোমাকে কয়েক রাতের জন্য বেড পার্টনার বানাবো, তারপর আবার তোমাকে তোমার জায়গায় ছেড়ে দিব। কথাটা বলতে প্রভা সজোরে রুবেলের গালে একটা চল লাগিয়ে দেয়। সাথে সাথে পাশের ছেলেগুলো প্রভার দিকে তেড়ে আসতে নিলে রুবেল হাত দিয়ে ওদেরকে থামিয়ে দেয়। গালে হাত বোলাতে বোলাতে প্রভার দিকে তাকে একটা বিশ্রী হাসি দিয়ে বলল, এই চরটার পর তো তোমাকে পাওয়ার জন্য আমি আরও বেশি মরিয়া হয়ে উঠলাম। ইস, তোমার হাতটা কি নরম গো। এই আরেকটা চর মারো। প্রভার রাগে সারা গা জ্বলে যাচ্ছে। প্রভা ওর জীবনে এর আগে কখনো রুবেলের মতো এত নির্লজ্জ ছেলে দেখেছে কিনা সন্দেহ আছে, যে এত মানুষের সামনে একটা মেয়ের হাতে চর খাওয়ার পরেও আবার তাকে আরেকটা চর মারতে বলছে। প্রভাকে চুপ থাকতে দেখে রুবেল এবার গুরুতর ভঙ্গিতে বলল, মজা তো অনেক করলাম, এবার আসল কথায় আসি। শোনো চান, আমি তোমার থেকে এটা জানতে আসিনি যে তুমি আমার প্রস্তাবে রাজি কি না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে তুমি আমারই হবে। তোমাকে আমি শুধু এতটুকু জিজ্ঞেস করেছি যে তুমি আগে আমার সাথে প্রেম করবে নাকি ডিরেক্ট অ্যাকশনে যাবে। রুবেলের বাজে ইঙ্গিত প্রভা খুব ভালো করেই বুঝতে পারলো, কিন্তু এই কথা শুনে প্রভা দমে গেল না। সে আগের মতো রাগী দৃষ্টিতে রুবেলের দিকে তাকে গম্ভীর গলায় বলল, তোর সাথে আমি কেন রাস্তার কুকুরও প্রেম করতে চাইবে না?
কাল তো তোকে কুকুর বলেছিলাম, কিন্তু আজ বুঝতে পারলাম যে তুই কুকুরের থেকেও নিকৃষ্ট। কথাটা বলে প্রভা আবারও চলে যেতে নিল রুবেল ওর পেছন থেকে প্রভার হাতটা টেনে ধরল। হাতটা ছাড় বলছি। অনেকক্ষণ থেকে তোর অসভ্যতা আমি সহ্য করছি। এবার কিন্তু আমি চিৎকার করে লোক জড়ো করব। তাই নাকি? আচ্ছা দেখি কে তোমার ডাকে সাড়া দেয়। আমি কিন্তু সত্যি এবার চিৎকার করব। আমার কথা মেনে নাও, না হলে কিন্তু এমন অবস্থা করব যে তুমি সেটা কল্পনাও করতে পারছো না। আমাদের ভার্সিটির পিছন দিকটাতে কখনো গিয়েছিলে? ওখানে না বেশ ভালোই ঝোপঝাড় আছে, ওখান থেকে চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। ওই ঝোপের না আবার অনেক সুন্দর একটা ইতিহাস আছে, সময় করে কারো থেকে শুনে নিও। কথাটা বলেই রুবেল প্রভার হাতটা ছেড়ে দিল। সাথে সাথে প্রভা দুকদম পিছিয়ে গেল। রুবেলও প্রভার দিকে দুকদম এগিয়ে এসে বলল, একদিন সময় দিলাম, তাড়াতাড়ি নিজের মনকে রাজি করাও, না হলে পরবর্তী দেখাটা আমাদের ওই ঝোপের আড়ালেই হবে। কথাটা বলে আবার একটা বিশ্রী হাসি দিয়ে রুবেল সেখান থেকে চলে গেল। রুবেলরা চলে যেতেই প্রভাত ধপ করে চেয়ারে বসে পড়ল। তার এখন খুব কান্না পাচ্ছে। কোনোদিন কোনো ছেলে তাকে এত বাজেভাবে স্পর্শ করতে পারেনি, আর আজ ওই শয়তানগুলো প্রভাকে কত বাজে কথা বলে গেল। প্রভা টেবিলের উপর মাথা ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনি কোথায় বড় ভাই? ভাই ওই মেয়েটা তো মনে হচ্ছে মানবে না, খুব তেরা ভাই। তোর কি মনে হয় তোর মতো ছ্যাবলার সাথে এত সহজে প্রেম করতে রাজি হবে? তোকে জোর করে ওকে রাজি করাতে হবে। এমনি এমনি তো আর তোর পিছনে পিছনে এত টাকা খরচ করছি না। ভাই একটা কথা বলবো? বল। রুবেল জিভ দিয়ে একবার ঠোঁটটা ভিজিয়ে নিল, তারপর মিনমিনিয়ে স্বরে বলল, আসলে ভাই মেয়েটা তো দেখতে খারাপ না, ঝাক্কাস আছে, তো বলেছিলাম যে মালদ্বীপে কি আমার সাথে ওকে পাঠানো যায় না? কথাটা শোনার পরে উৎসবের মাঝে তেমন কোনো হেলদোল দেখা গেল না। শুধু কিছুক্ষণ পর উৎসবের জোরে জোরে হাসির শব্দ পাওয়া গেল। হঠাৎ উৎসবের হাসি দেখে রুবেল কিছুটা ভ্যাবাচেকা খেয়ে গেল, কিন্তু তার এখন ভয় হচ্ছে। উৎসবের এই হাসিটা খুব ভয়ঙ্কর, না জানি তার সাথে এখন কি করে দিবে। এদিকে উৎসব হাসতে হাসতে বেঞ্চের উপর থেকে উঠে দাঁড়িয়েছে। তা দেখে রুবেলের গলা যেন আরো শুকিয়ে গেল। এই মাসুম, শুনছিস ও কি বলল? উৎসবের কথা শুনে মাসুম নামের ছেলেটি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ ভাই শুনেছি। হঠাৎ করেই আবার উৎসবের হাসিটা থেমে গেল। সে হাতের ইশারায় রুবেলকে তার দিকে আসতে বলল। রুবেল কাপা কাপা পায়ে উৎসবের দিকে এগিয়ে যেতে উৎসব রুবেলের কাঁধের উপর ওর এক হাত রেখে রুবেলের উদ্দেশ্যেই বলল। তোর বাড়িতে আয়না আছে? রুবেল কাপা কাপা গলায় জবাব দিল, হ্যাঁ ভাই আছে। আর তোর এতটা ভুল কিভাবে হলো? তো কি ভুল হয়েছে আমার ভাই? শোন, আজকে বাড়িতে গিয়ে ভালোভাবে নিজের মুখটা দেখে নেবে। তুই ভাবলে কিভাবে বলতো যে তোর মতো একটা ছাগলের সাথে আমি বারবিটলকে পাঠাবো? তোর সীমানা তত দূর পর্যন্তই যতদূর আমি তোকে এগোতে দেব। রুবেল মায়া ভরা কণ্ঠে বলল, আমি কি দেখতে এতটাই খারাপ ভাই? উৎসব রুবেলের দিকে তাকিয়ে ওকে আগাগোড়া ভালোভাবে দেখে বলল, না, দেখতে অতটাও তুই খারাপ না, কিন্তু বারবিটলের সাথে তোকে মানায় না। প্রথমের কথাটা শুনে রুবেল খুশি হলো, পরের কথাটা শুনে মনটা আবারও খারাপ হয়ে গেল। কিন্তু তুই চাইলে তোর সাথে মালদ্বীপে আমার প্রিয় একজনকে পাঠাতে পারি। ও কিন্তু দেখতে মাশাআল্লাহ। বল, যাবি না ওর সাথে? রুবেলের নেতিয়ে যাওয়া মুখটা নিমিষে চকচক করে উঠল। একে তো তাকে আর একা যেতে হবে না, তার উপর আবার যখন উৎসবের প্রিয়, তার মানে দেখতে সত্যি মাশাআল্লাহ হবে। রুবেল লজ্জামাখা মুখে উৎসবের দিকে তাকিয়ে বলল, আপনি যখন বলছেন তাহলে মানা করি কেমনে বলেন ভাই, আমি রাজি। বেশ, তাহলে তোদের ট্যুর কনফার্ম। শোন, ট্যুর থেকে ফিরে আসার পর যেন আমি খুশির সংবাদ পাই। কি বলেন ভাই, বিয়ের আগে এসব করব? তাহলে তোদের একেবারে বিয়ে করিয়ে তারপর হানিমুনে পাঠাই। এই কথাটা শুনে রুবেলের খুশি আর দেখে কে, একে তো একেবারে মেঘ না চাইতে বৃষ্টি। রুবেল উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, ধন্যবাদ ভাই, অনেকদিন থেকেই বিয়ে করার ইচ্ছে, কিন্তু বাড়ি থেকে মানছিল না। আপনার জন্য এবার হবে। আরে ধন্যবাদ কিসের? তুই আমার জন্য এত বড় একটা কাজ করছিস, তার কাছে তো এটা কিছুই না। উৎসব মাসুমের দিকে তাকিয়ে বলল, মাসুম, ওর আর ভুলুর বিয়ের ব্যবস্থা কর, তারপর ওদেরকে হানিমুনে পাঠা। তাড়াতাড়ি ভুলুর ছেলে ভোলাকে পৃথিবীতে আনতে হবে। কথাটা বলে উৎসব সেখান থেকে চলে গেল।
উৎসব চলে যেতেই মাসুম শব্দ করে হেসে ফেললো। মাসুমের হাসিটা রুবেলের কাছে ঠিক সুবিধার ঠেকল না। রুবেল মাসুমের উদ্দেশ্যে বলল, তুমি হাসছো কেন? আর ওই মেয়ের নাম কি, ভুলু? মাসুম নিজের হাসি থামিয়ে বলল, হুম। ভুলু এটা আবার কেমন নাম? কোনো মেয়ের নাম যে এমন হয় আজ জানলাম। ভুলু যে মেয়ে সেটা তোকে কে বললো? রুবেল বিস্ময়ে ভরা চাহনি মাসুমের দিকে তাকে বলল, মাসুম মেয়ে নয় মানেটা কি? ভাই যে বললো আমার সাথে বিয়ে দিবে, তাহলে ভুলু কে? হাসতে হাসতে বলল। ভুলু হইল উৎসব ভাইয়ের কুত্তার নাম। সকালে রুবেলের ঘটনার পর প্রভা সেই যে ক্লাসে গিয়েছে আর বেরোয়নি। নির্ভীককেও এখনো একবারের জন্য দেখেনি সে। নির্ভীক যে ভার্সিটিতে আদৌ এসেছে কিনা সেটাও জানা নেই, কিন্তু প্রভা তো নির্ভীককে রুবেলের ব্যাপারটা জানাতে চায়। প্রভা রুবেলের সামনে নিজেকে যতই শক্ত দেখাক না কেন, কিন্তু সে সত্যি ভয় পেয়েছে। ওর মতো ছেলেদের কোনো বিশ্বাস নেই। অনেক ভাবনা চিন্তার করে প্রভা ক্লাস থেকে বের হলো নির্ভীকের সাথে দেখা করার জন্য। খুঁজতে খুঁজতে প্রভা সোজা ক্যান্টিনে চলে গেল, কারণ নির্ভীক ভার্সিটিতে থাকলে বেশিরভাগ সময়ই তাকে ক্যান্টিনেই পাওয়া যায়। ক্যান্টিনে গিয়ে দেখলো নির্ভীক ওর বন্ধুদের সাথে বেশ হেসে হেসেই আড্ডা দিচ্ছে। প্রভার মনের কোণে যেন একটু অভিমান জমল। সে সকাল থেকে নির্ভীককে খুঁজছে। সে রুবেলের ঘটনাটা বলার জন্য সকাল থেকে তার সাথে এত কিছু হয়ে গেল। একটা বাজে ছেলে এসে তার সাথে বাজে ভাবে কথা বলে হাত ধরে টানাটানিও করে গেল। সে এতক্ষণই ছেলেটার ভয়ে ক্লাস থেকে বের হতেই পারছিল না, শুধু অপেক্ষা করছিল নির্ভীক কখন আসবে। অথচ নির্ভীক অনেকক্ষণ আগেই হয়তো ভার্সিটিতে এসেছে। ওর কানে কি তাহলে এখনো কথাটা যায়নি যে প্রভার সাথে একটা ছেলে ক্যান্টিনে দাঁড়িয়ে সবার সামনে অসভ্যতামি করেছে? নিশ্চয়ই যায়নি এখন নির্ভীকের কানে এই খবরটা। না হলে একবার হলো নির্ভীক প্রভার সাথে কথা বলতে আসতো। প্রভা ঠিক করলো সে নিজে গিয়ে রুবেলের কথাটা বলবে। হঠাৎ আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? প্রভার কণ্ঠস্বর পেয়ে নির্ভীক চমকে প্রভার দিকে তাকায়। এতক্ষণে নির্ভীক বিন্দুমাত্র বুঝতে পারেনি যে প্রভা ওর দিকেই আসছে। বুঝতে পারলে অনেকক্ষণ আগে এখান থেকে উঠে চলে যেত, কিন্তু যেহেতু এখন প্রভা চলে এসেছে তাই সৌজন্যতার খাতিরে মুখ জোর করে একটা হাসি টেনে এসে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আজকেও নির্ভীক প্রভাকে জিজ্ঞেস করলো না যে সে কেমন আছে। প্রভা তাই নিজ থেকে আর সে কথা তুললো না, সরাসরি নির্ভীককে বলল, নির্ভীক বড় ভাই, আমার আপনার সাথে একটু জরুরি কথা আছে। নির্ভীক হয়তো এটারই ভয় পাচ্ছিল, প্রভা যদি তাকে সরাসরি জিজ্ঞেস করে যে সে কেন প্রভাকে এভাবে ইগনোর করে যাচ্ছে, তাহলে সে হয়তো মিথ্যা বলতে পারবে না। ধরা পড়ে যাবে প্রভার কাছে যে সে সত্যি প্রভাকে এড়িয়ে যেতে চাইছে। নির্ভীক তাই আজকেও ওর কাজের অজুহাত দেখিয়ে বলল, তোমার সাথে আমি পরে কথা বলছি প্রভা, আসলে আমার একটা খুব জরুরি কাজ পড়ে গেছে, তাই আমি এখন আসছি। কথাটা বলে নির্ভীক উঠে চলে যেতে নিলে প্রভা ওর সামনে গিয়ে দাঁড়ালো। প্রভাকে দেখে মনে হচ্ছে ও যে কোনো সময় কেঁদে ফেলবে। এই কান্নাটা রুবেলের ভয় নয়, এই কান্নাটা নির্ভীক তাকে এড়িয়ে যাওয়ার কারণে। এদিকে হঠাৎ করে প্রভা সামনে এসে দাঁড়ানোতে নির্ভীক আজকেও দু কদম পিছিয়ে গেল। প্রভার মুখ দেখে সে এখন নিশ্চিত যে প্রভা তাকে কি বলতে পারে, কিন্তু নির্ভীক কোনোভাবে দুর্বল হলো না। প্রভার চোখে জল যেখানে নির্ভীকের দুর্বলতার সব থেকে বড় কারণ ছিল আজ, সেখানে তার চোখের জলও নির্ভীককে দুর্বল করতে পারল না। নির্ভীক যথাসম্ভব নিজেকে কঠিন রেখে গলার গম্ভীর গলায় প্রভাকে বলল, এসব কি আচরণ প্রভা? পথ আটকে দাঁড়াচ্ছ কেন? আমি কিন্তু এসব একদম পছন্দ করি না। নির্ভীকের এমন ব্যবহারে প্রভা মনে মনে ভীষণ কষ্ট পেল, কিন্তু তাও সে নির্ভীকের সেই কথায় পাত্তা না দিয়ে অনুনয়ের স্বরে বলল, ও বড় ভাই, আপনি আমার সাথে এমন কেন করছেন বলুন তো? আপনি তো আগে আমার সাথে এমন ব্যবহার করতেন না। আপনার এই ব্যবহারে আমার খুব খারাপ লাগছে। বলুন না, আমি কি কোনো ভুল করেছি যার কারণে আপনি আমার উপর রেগে আছেন? আমি তাহলে আপনার কাছে 1000বার ক্ষমা চাইতেও প্রস্তুত, কিন্তু তাও আমার সাথে কথা বলুন না। ও বড় ভাই, কি হলো, কথা বলুন। প্রভার বলা প্রতিটা কথা যেন নির্ভীকের হৃদয় আঘাত করেছে। মনে মনে সে নিজেকে ধিক্কার জানাচ্ছে, একটা মেয়ে তার সামনে নিজের সমস্ত অসহায়ত্ব তুলে ধরেছে, অথচ সে পাষাণের মতো শুধু সবটা চুপচাপ শুনে যাচ্ছে। নির্ভীক উৎসবের কথা বলে যে ওর নাকি হৃদয় নেই, কিন্তু আজ কেন জানি না তার মনে হচ্ছে যে তার নিজেরই হয়তো হৃদয়টা নেই, আর থাকলেও পাথর হয়ে গেছে সেটা।
সেই পাথরের বুকে হয়তো প্রভা ফুল ফোটাতে চেয়েছিল, কিন্তু পাথরের বুকে কি আর ফুল ফোটে? পাথর তো পাথরই হয়, তাই না? নির্ভীক প্রভা সমস্ত অসহায়তাকে, সমস্ত অনুনয়ের স্বরকে যেন চোখে দেখেও দেখলো না, যেন কানে শুনলো না, এমন ভাব করে বলল, আমি তো তোমাকে বললাম প্রভা যে আমার একটা দরকারি কাজ আছে, আমি তোমার সাথে পরে কথা বলছি। তারপরেও আমি তোমার এই আচরণটার কোনো মানে বুঝতে পারছি না। তোমাকে আমি অন্য মেয়েদের থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু তুমিও তো দেখছি বাকি সব মেয়েদের মতন আচরণ করছো। আমার অ্যাটেনশন পাওয়ার জন্য এখন আমার পথ আটকে দাঁড়াচ্ছ। যে কোনো সময় তো মনে হচ্ছে কেউ দেখেও ফেলবে। শুনো প্রভা, নিজেকে এতটা অবহেলা করো না যে অন্যরাও সব সময় তোমাকে অবহেলার চোখেই দেখে। নিজের আত্মসম্মানের থেকে বড় কিছু হতে পারে না। আমি আমি অন্য মেয়েদের থেকে তোমাকে আলাদা ভেবেছিলাম তোমার কাছে তোমার আত্মসম্মানটা অনেক বড়। সেই জন্যই আমি তোমার সাথে ভালোভাবে কথা বলেছিলাম, তোমার সাথে মিশেছিলাম। কিন্তু এখন তো দেখছি আমার ধারণা পুরোটাই ভুল ছিল। তুমিও বাকি মেয়েদের মতোই আমার অ্যাটেনশন পাওয়ার জন্য নিজের আত্মসম্মানের দিকে নজর দিচ্ছ না। তোমার থেকে এটা মোটেও এক্সপেক্টেড নয় প্রভা। আমি তো আপনার সাথে এত কিছু ভেবে কথা বলি না বড় ভাই। আমি আমার নিজের লোকেদের সাথে যেভাবে কথা বলি, কোনো কিছু না ভেবে আপনার সাথেও সেভাবেই কথা বলি। আর আমি অ্যাটেনশন শিকার না বড় ভাই। আপনি আমার সাথে কথা বলছেন না দেখে খুব কষ্ট হচ্ছিল। সবার সাথে কথা বলার সময় আছে, শুধু আমার সাথে নেই, এটা ভেবেই না খুব খারাপ লাগছিল আমার। আসলে আমি তো সব সময় অত কিছু ভেবে কথা বলি না, তাই ভেবেছিলাম হয়তো আমার কোনো কথায় আপনি কষ্ট পেয়েছেন, তাই আগেই ক্ষমা চেয়ে নিয়েছিলাম। আর নিজের লোকের কাছে ক্ষমা চাইলে যে নিজের আত্মসম্মানের কথা ভুলে যাওয়া হয়, এটা আমি বুঝতে পারিনি। আসলে আমি তো আপনার মতো অত কিছু বুঝি না বড় ভাই। আর আপনি আমাকে এক মুহূর্তের মধ্যে অন্য সব মেয়েদের মতো বলে দিলেন যে কিনা আপনার অ্যাটেনশন পেতে চাইছে, তাও আবার নিজের আত্মসম্মানকে বলি দিয়ে। হ্যাঁ বড় ভাই, আমি আপনার অ্যাটেনশন পেতে চাই ঠিকই, কিন্তু সেটা নিজের আত্মসম্মানকে শেষ করে নয়। আর আজকেও আপনার অ্যাটেনশন পেতে চাইছিলাম, কারণ আপনার সাথে খুব দরকারি একটা কথা ছিল। কিন্তু আমারই ভুল হয়েছে, আমারই বোঝা উচিত ছিল যে আপনার আমার মতো একটা অ্যাটেনশন শিকারের জন্য আপনার সময় নেই। আপনাকে এতদিন অনেক বিরক্ত করেছি বড় ভাই। আসলে আপনাকে দেখলে না খুব নিজের মনে হতো, তাই নিঃসংকোচে নির্দ্বিধায় নিজের সব সমস্যাগুলো বলে দিতাম আপনাকে। মনে হতো আপনি নিশ্চয়ই সেগুলো সমাধান করে দিতে পারবেন। আজ থেকে আর বিরক্ত করব না বড় ভাই। আপনি যদি আমার সাথে কথা বলতে না আসেন, আর আপনার সাথে আমিও কথা বলতে আসবো না বড় ভাই। এই অনুপ্রভা শিকদার যাদেরকে তার একান্ত আপন মনে করে, শুধু তাদের কাছে নিজের আত্মসম্মানটা দেখায় না। কি হবে বলুন নিজের লোকের সামনে আত্মসম্মান দেখিয়ে? যদি তারা আপনার আপন হয়, তাহলে তারা আপনার সম্মানটাই নষ্ট করবে না। আমার কাছে নিজের আত্মসম্মানটা ঠিক কতটা দামি সেটা আপনি আমাকে চিনলে বুঝতে পারতেন বড় ভাই। কিন্তু আফসোস, না আপনি আমাকে চিনেছেন, আর না আপনি আমাকে বুঝতে পারলেন। আসছি বড় ভাই। প্রভা সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। ভার্সিটি শেষ থেকে বেরিয়ে সোজা একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। নির্ভীক কতটা সহজে তাকে অন্য সব মেয়েদের মতো বলে দিল প্রভার নাকি নিজের আত্মসম্মানের দিকে কোনো খেয়ালই নেই। খেয়াল তো ছিল, কিন্তু নিজের ভালোবাসার উপর সেটাকে প্রাধান্যও দেয়নি। যদি দিত তাহলে হয়তো আজ নির্ভীক প্রভাকে এই কথাগুলো বলতেই পারতো না। প্রভা সমানে নিজের ওড়না দিয়ে চোখটা মুছে নিয়েছে। সে মনে মনে ঠিক করেছে, যতদিন না নির্ভীক তার সাথে আগে কথা বলতে আসবে, ততদিন প্রভা ওর সাথে আগে কথা বলতে যাবে না। সে যাকে অতটা গুরুত্ব দিচ্ছে তার কাছে সে তুচ্ছ। প্রভা ঠিক করলো যে সে আর নিজেকে নির্ভীকের সামনে অসহায় প্রমাণ করবে না। সে এখন এখানে পড়তে এসেছে, চুপচাপ মন দিয়ে শুধু পড়বে, আর কোনো দিকে খেয়াল দেবে না। এই নির্ভীক হয়তো কখনো প্রভার হবেই না। যদি খাওয়া দাওয়া একেবারে বাদ দিয়ে থাকিস তাহলে সেটা পরিষ্কার করে বল। এই 3 বেলা তোকে জোর করে খাওয়াতে পারবো না। আমাকে জোর করে খাওয়াতে পারবি না সেটা বলিস না, বল নিজে না খেয়ে থাকতে পারবি না। কেন? আমি কেন না খেয়ে থাকবো? আমি না খাওয়া পর্যন্ত যে তুইও খাস না সেটা আমি খুব ভালো করেই জানি নির্ভয়।
জানবি তো, তুই তো পৃথিবীর সব কিছু জানিস, তুই তো এই পৃথিবীর সব কিছু বুঝিস, শুধু ওই মেয়েটার মনের অবস্থাটা বুঝতে পারছিস না। তুই কার কথা বলছিস আমি ঠিক বুঝতে পারছি না নির্ভয়। তোর মাথার উপর একটা ঠাডা পড়লে আর গালে দুটো চড় লাগালেই বুঝতে পারবি যে আমি কার কথা বলছি। ন্যাকামো করা শুরু করছিস তাই বুঝতে পারছিস না, আমি প্রভার কথা বলছি। তুই তো নাদান অবুঝ শিশু যে আম্মা আম্মা করে ডাকা ছাড়া কিছুই করতে পারস না। শালা, প্রভা যে তোর প্রেমে কেমনে পড়লো আমি বুঝি না। শালার মধ্যে তো রসকস কিছুই নাই, উনি খালি পায় ওই বালের রাজনীতি করতে আর ওই হারামে উৎসব কখন কারে কি বাস দিচ্ছে সেটা দেখতে। কথাগুলো এক নাগাড়ে বলে থামলো নির্ভয়। নির্ভীকের অভিব্যক্তি ঠিক কি সেটা জানার জন্য ওর দিকে তাকালেই দেখলো নির্ভীক মিটমিট করে হাসছে। নির্ভয়ের মাথায় যেন এবার রক্ত উঠে গেল। নির্ভয় এগিয়ে গিয়ে একেবারে নির্ভীকের পাশে দাঁড়াতে নির্ভীক ওর দিকে তাকালো। নির্ভয়ের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। বিশ্বাস কর নির্ভীক, তোর এই হাসি দেখে আমার ইচ্ছা করছে তোর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেই। শালা বাটপার, শালা হারামি, শালা কুত্তা। এখনো নির্ভীক হেসেই যাচ্ছে। তা দেখে নির্ভয় হুঙ্কার দিয়ে বলল, তুই যদি আর হেসেছিস নির্ভীক, আমি কিন্তু তোর দাঁত ভেঙে দেবো বলে দিলাম। আরে আমি তো আমার হাসি থামানোর চেষ্টা করছি কিন্তু থামছে না। আচ্ছা দাঁড়া, আরেকবার চেষ্টা করি। হ্যাঁ, এবার থেমেছে। এখন বল কি বলবি। নির্ভয় আশ্চর্যিত দৃষ্টিতে নির্ভীকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোর কাছে কি সত্যি এসব মজা লাগছে নির্ভীক? তুই কি ওই মেয়েটার ইমোশন বুঝতে পারছিস না ভাই, নাকি বুঝেও না বোঝার ভান করছিস? প্রভার না বড্ড ছেলে মানুষ, আজকেও কেমন করে আমাকে ও বড় ভাই বলে ডাকছিল, শুনেছিলি তুই? কথাটা বলেই নির্ভীক আবারও হালকা একটু হাসল। নির্ভয়ের যেন বিস্ময় সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। নির্ভীক তো এমন ছেলে না যে অন্যকে কষ্ট দিয়ে নিজে হাসবে। নির্ভীক কি তাহলে প্রভার কষ্ট উপলব্ধি ঠিকভাবে করতে পারছে না? নির্ভয় প্রশ্নাত্মক দৃষ্টিতে নির্ভীকের দিকে তাকিয়ে বলল, তোর কাছে কি এসব মজা মনে হচ্ছে নির্ভীক? ওই মেয়েটা কাঁদছিল ভাই, আর তুই হাসছিস ওর কথা মনে করে। আমি যেটা চেয়েছিলাম সেটাই হচ্ছে, তাহলে আমি হাসবো না কেন? আমি তো এটাই চেয়েছিলাম যে প্রভা যাতে আমাকে ঘৃণা করে, ও যেন আমার সাথে আর কথা বলতে না আসে, সেটাই হচ্ছে। তাহলে সমস্যা কোথায় আমার হাসতে? দেখিস নির্ভীক, আজ যেমন তুই ওই মেয়েটাকে কাঁদাচ্ছিস, একদিন যেন তোর নিজেকে এভাবে কাঁদতে না হয় ওর জন্য। আজ ওই মেয়েটা যেমন প্রতিটা মুহূর্তে তোর বলা কয়েকটা কথার জন্য কষ্ট পাচ্ছে, একদিন যেন ওই কথাগুলোই আবার তোর দিকে ফিরে না আসে। একটা কথা মনে রাখিস, এমনটাও কিন্তু হতে পারে যে আজ যাকে তুই কাছে পেয়েও দূরে ঠেলে দিচ্ছিস, একদিন তাকে কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠিস, কিন্তু সে তখন আর তোর কাছে ফিরতে চায় না। তখন তুই প্রভার কষ্টটা উপলব্ধি করতে পারবি। এসবের মাঝে কিন্তু ওই মেয়েটার কোনো দোষ ছিল না। তোর শত্রুদের মাঝে ওই নির্দোষ মেয়েটা শুধু কষ্ট পাচ্ছে। প্রকৃতি ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কথাটা মাথায় রাখিস। কাজটা বলে নির্ভয় সেখান থেকে চলে যেতে নিলে নির্ভীক আবার পেছন থেকে ওকে ডেকে উঠল, বলল, রাতে খাবি না? আমার ক্ষুধা লাগছে। নির্ভয় তেতে উঠে বলল, আগে তুই তোর হাসি থামাবি, তারপর খেতে ডাকিস। এখন খেতে বসে তোর ওই ক্যাবলা মার্কা হাসি আমার সহ্য হবে না। বিকেল থেকে প্রভার ধুম জ্বর এসেছে। অতিরিক্ত কাঁদলে অথবা কোনো ব্যাপার নিয়ে মাত্রাতিরিক্ত চিন্তা করলে প্রভার জ্বর আসে। নির্ভীকের সাথে কথা বলার পর থেকে সেই যে প্রভা কান্না শুরু করেছে তার আর থামাথামির নাম নেই। সৌমি অনেকবার করে জিজ্ঞেস করার পরও প্রভার কান্নার কারণ জানতে পারেনি। আর নাবার সেদিকে কোনো খেয়াল নেই। সে নিজেই নিজের মতো ফোন চালাতে ব্যস্ত। সৌমি অনেক চেষ্টা করেও প্রভাকে একটু ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। কিছুক্ষণ হলো প্রভা একটু ঘুমিয়েছে। বেশ অনেকক্ষণ ধরেই প্রভার ফোনটা বেজে যাচ্ছে। সৌমি খেয়াল করলো যে 3টে নাম্বার থেকে পরপর প্রভার ফোন আসছে। শেষের বার কলটা আসলো তিশানের নাম্বার থেকে। তিশানের নাম্বারটা প্রভার ফোনে টিস্যু বেবি দিয়ে সেভ করা। সৌমি নামটা দেখে ভাবলো হয়তো প্রভার বয়ফ্রেন্ড ফোন দিয়েছে, তাই সে ভাবলো যে এনাকে জানানোটা দরকার। সৌমি ফোনটা রিসিভ করে একটা সালাম দিল। আসসালামু আলাইকুম। ফোনের ওপাশে হঠাৎ অপরিচিত মেয়ের গলা শুনে একবার স্ক্রিনে তাকিয়ে নাম্বারটা চেক করে নিল তিশা। না, সে তো প্রভার নাম্বারেই ফোন দিয়েছে। তাহলে এটা কার গলা? কে বলছেন আপনি? প্রভা কোথায়? ওর ফোন আপনার কাছে কি করে এলো? আরে ভাইয়া, এক এক করে প্রশ্ন করুন। আমি সৌমি, আপনার শালিকা হই। এই মেয়ে, কি আবল তাবল বকছো? তুমি কেন আমার শালিকা হতে যাবে? আজ পর্যন্ত বউয়ের দেখা পেলাম না, আজ চলে আসছে আমার শালিকা হতে। শখ কত!
এই আপনি কে বলুন তো? পকেট মার তাই না? প্রভার ফোনটা চুরি করেছেন না? আরে না না ভাইয়া, আমি প্রভার ফোন চুরি করতে যাব কেন? আর আমি সত্যি আপনার শালিকা হই। তিশান বিরক্ত হয়ে বলল, আবার এক কথা বলে। আচ্ছা বলুন তো আপনি আমার কোন দিকের শালিকা হন? আমি প্রভার ফ্রেন্ড, সাথে রুমমেটও। এখন আমি যেহেতু প্রভার ফ্রেন্ড, তাহলে তো আপনার শালিকাই হব, তাই না? আমি এটা কোন পাগলের পাল্লায় পড়লাম খোদা! এই মেয়ে, তুমি প্রভার ফ্রেন্ড হলে আমার বোন লাগো, শালিকা না। আগে যদি জানতাম যে প্রভাত তোমার মতো একটা মেন্টালের সাথে থাকে, তাহলে কবেই গিয়ে ওর থাকার জায়গাটা বদলে দিয়ে আসতাম। তিশানের কথা যেন সৌমির মাথার উপর দিয়ে যাচ্ছে। সৌমির মতো তিশান যদি প্রভার বয়ফ্রেন্ড সৌমির মতে তিশান যদি বয়ফ্রেন্ড হয় প্রভার, তাহলে ও কিভাবে তিশানের বোন লাগে? সৌমির হঠাৎ করে মনে হলো যে এটা হয়তো প্রভার বয়ফ্রেন্ডই না। সাথে সাথে সৌমি দাঁত দিয়ে জিভ কাটল। মিনমিনে কণ্ঠে তিশানের উদ্দেশ্যে বলল, আপনি প্রভার কি হন? আমি প্রভার ভাই। সন্দেহী কণ্ঠে সৌমি বলল, কিন্তু প্রভা যে আমায় বলেছিল ওর নিজের কোনো ভাই বোন নেই, তাহলে আপনি কোথায় থেকে এলেন? আমি টুপ করে আকাশ থেকে পড়ছি। আল্লাহর বিশেষ কুদরতে আমার জন্ম হয়েছে। ফালতু কথা বলছেন কেন? আপনার কি মনে হয় আপনি খুব ভালো প্রশ্ন করেছেন? ওর নিজের ভাই বোন নাই বলে কি ওর বাকি জাতিগোষ্ঠী সব মরছে? আমি ওর মামাতো ভাই হই, এবার হইছে? তো সেটা আগে বললেই হতো, এত পেঁচিয়ে বলার কি আছে? সৌমির কথা শুনে তিশান খেপে গিয়ে বলল, আমি কথা পেঁচিয়েছি না? নিজে যে ফোন দিয়ে শালিকা শালিকা শুরু করেছেন তার বেলা কিছু না। আচ্ছা আগে বলেন তো আপনি নিজেকে আমার শালিকা বলছিলেন কেন? সৌমি অপরাধী কণ্ঠে বলল, আসলে ভাইয়া, প্রভার ফোনে আপনার নাম্বারটা টিস্যু বেবি দিয়ে সেভ করা। ওই নামের শেষে বেবি দেখে আমি ভেবেছি যে আপনি হয়তো প্রভার মানে ওইটা। তার ছেঁড়া। কথাটা শুনে সৌমির রাগ হলো। সৌমি রাগী কণ্ঠে তিশানকে বলল, এই ভাইয়া, তার ছেড়া কাকে বলছেন? হ্যাঁ, কাকে আবার? আপনাকে। আচ্ছা আগে বলুন তো প্রভা কোথায় আর ওর ফোন আপনি ধরেছেন কেন? আসলে ভাইয়া, প্রভা ঘুমিয়ে পড়েছে। ওর না প্রচুর মাথা ব্যথা করছিল। সৌমি আরো কিছু বলতে যাবে তার আগে তিশান ও উঠলে বলে দিয়েন যে তিশান ফোন করেছিল। কথাটা বলেই ফোনটা কেটে দিল। এদিকে সৌমির মুখের ওপর তিশান ফোনটা কেটে দেয়। সৌমির খুব রাগ হলো। তিশানের উপর মনে মনে সে তিশানকে অসভ্য বেয়াদব বলেই আখ্যা দিয়ে দিল যে কিনা মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানেন না। কি বিবির করছো সৌমি? প্রভার কণ্ঠস্বর পেয়ে সৌমি বিছানার দিকে তাকিয়ে দেখলো প্রভার ঘুম ভেঙে গেছে। এখনো জিজ্ঞাসা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আরে প্রভাত, তুমি এত তাড়াতাড়ি কেন উঠে গেলে? এই তো একটু আগেই ঘুমালে। ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল গো। আর তুমি এখনো ঘুমাওনি কেন? আমার তো এখনো ঘুম ধরেনি, তাই ভাবলাম তোমার পাশে একটু বসে থাকি, যদি তোমার কিছু দরকার হয়। আচ্ছা দেখি তোমার জ্বরটা কমেছে নাকি। কথাটা বলেই সৌমি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে প্রভার কপালে হাত দিয়ে জ্বর দেখতে লাগলো। না, এখন আর জ্বর নেই। উফ, আমি তো তোমাকে নিয়ে ভয় পেয়ে গেছিলাম। প্রভা শোয়া থেকে উঠে বসতে বসতে বলল, ওদের আরে এটা তো কিছুই না, আমার এর থেকেও বেশি টেম্পারেচার ওঠে। কথার মাঝে প্রভার ফোনটা আবারও বেজে উঠল। প্রভার ফোনটা তখনও সৌমির হাতেই ছিল। সৌমি সেটা প্রভাকে দিতে দিতে বলল, দেখো, আবার মনে হয় তোমার ভাই ফোন দিয়েছে। সৌমির কথা শুনে ওর থেকে ফোনটা নিতে নিতে প্রভা বলল, কেউ ফোন করেছিল আমায়? হ্যাঁ, তোমার ভাই তিশান। নামটা শোনার সাথে সাথে প্রভা আঁতকে উঠে সৌমিকে বলল, তুমি ওকে আমার জ্বরের কথাটা বলেছো সৌমি? বলতে আর দিল কই, অর্ধেক শুনেই তো ভাব দেখিয়ে ফোনটা কেটে দিল। আরে তুমি আগে ফোনটা রিসিভ করো, কেটে যাবে না হলে তো। সৌমির কথা শুনে প্রভা স্ক্রিনে তাকাতেই দেখলো অচেনা নাম্বার থেকে তার কাছে আবারও ফোন এসেছে। দৌড়তে দৌড়তেই ফোনটা কেটে গেল। এই দিক দিয়ে প্রভা খুশি হলো। একেই তো তার এখন কথা বলতে মন চাইছে না, তার উপর আবার যদি কালকের ছেলেটা হয় তাহলে তো হয়েই গেল। কে ফোন করেছিল প্রভা? জানি না সৌমি, আননোন নাম্বার থেকে কল এসেছিল। এই রাত 11টার সময় অচেনা নাম্বার থেকে ফোন এসেছিল? কল ব্যাক করবে না? কারোর হয়তো দরকার ছিল।
কথাটা বলা শেষ করতে মুহূর্তের মাঝে প্রভার ফোনটা আবারও বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো আগের নাম্বারটা থেকে আবারও কল এসেছে। সৌমি প্রভাকে সাহস দিয়ে বলল, না সৌমি, কল ব্যাক করব না। জানো, কাল থেকে একটা ছেলে আমাকে বারবার অচেনা নাম্বার থেকে ফোন করে বিরক্ত করছে। এটাও যদি ওর নাম্বার হয়, থাক, দরকার নেই। আরে রিসিভ করি, দেখো ফোনেই তো, সামনে তো নেই, দেখি না কি বলে। আমি তো আছি, উল্টাপাল্টা কিছু বললে কয়েকটা গালি দিয়ে ফোন কেটে দেব।